আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ছাদ বাগান নিয়ে আপনাদের অনেকগুলো কমেন্টস আমি রিসেন্টলি পেয়েছি এবং সবগুলো কমেন্টসই আম গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ বা সবজি গাছ রিলেটেড। যেহেতু অনেকগুলো কমেন্টস, তাই এই কমেন্টসের অ্যান্সারগুলো আমি ওয়ান বাই ওয়ান না দিয়ে এটি নিয়ে একটি ভিডিও তৈরি করে ফেলছি। যেহেতু রিসেন্টলি আমি এই কমেন্টগুলো পেয়েছি, তার মানে বেশিরভাগ কমেন্টই হলো জানুয়ারি মাসে করা। জানুয়ারি মাস ছাড়াও ডিসেম্বর মাসেরও কিছু কমেন্ট রয়েছে। তাই আপনারা এটাও বলতে পারেন যে আজকের কমেন্টের অ্যান্সারগুলো মূলত ছাদ বাগানে জানুয়ারি মাসে কি কি পরিচর্যা করবেন তা নিয়ে। প্রথমে একজন কমেন্ট করেছেন, রিসেন্টলি আমি লেবু গাছের ফুল রিলেটেড বা লেবু গাছে ফুল আসার পরে কী ধরনের পরিচর্যা করবেন এই রিলেটেড একটা ভিডিও আপলোড করেছি। সেখানে একজন কমেন্ট করেছেন কিভাবে মহিলা ফুল বেশি করে আনবো, মানে লেবু গাছের কথা বলেছেন। যে কোনো গাছের ক্ষেত্রে, সেটা লেবু গাছ, ডালিম গাছ, আনার গাছ, আম গাছ বা যে কোনো গাছের ক্ষেত্রেই হোক, পার্টিকুলার কিছু স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে যে কোনো গাছেই আপনি মহিলা ফুলের সংখ্যা বাড়াতে পারবেন। প্রথমত হলো পানির ব্যবস্থাপনা। যদি মাটিতে অতিরিক্ত, যখন ফ্লাওয়ারিং স্টেজিংটা আসে ওই সময় যদি মাটিতে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়া হয় তাহলে মহিলা ফুলের চাইতে পুরুষ ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। সো পানির ব্যবস্থাপনাটা একটু নিয়ন্ত্রণে রাখবেন, মানে মাটি পুরোপুরি ড্রাই হওয়ার পরই আপনি ডিপ ওয়াটারিং করবেন এবং একটা ওয়াটারিং থেকে, মানে একবার পানি দেওয়া থেকে আরেকবার পানি দেওয়ার যে গ্যাপটা, সেই গ্যাপটার পরিমাণটা একটু বেশি রাখবেন। এই ক্ষেত্রে মহিলা ফুলের সংখ্যা বাড়ে। এছাড়াও মাটিতে যথেষ্ট পরিমাণে সুষম খাবার দিবেন, বোরন সার দিবেন, সেটা গাছের স্প্রে আকারেই হোক বা মাটিতেই হোক। বোরন সার দিবেন, পটাশিয়াম সার দিবেন এবং ফসফরাস সার দিবেন এবং নাইট্রোজেনের পরিমাণ কম আছে এই ধরনের সার দিবেন, সেটা জৈব সার বা রাসায়নিক সার যাই হোক না কেন। এছাড়াও আরেকটা কাজ আপনারা করতে পারেন, ফ্লাওয়ারিংয়ের জন্য কিছু স্পেসিফিক পিজিআর হরমোন পাওয়া যায়, যেমন ফ্লোরা নামে একটা হরমোন রয়েছে, পিজিআর হরমোন, লিটোসিন রয়েছে, এছাড়াও মিরাকোলান রয়েছে। এগুলো চাইলে আপনারা আপনাদের গাছে স্প্রে করতে পারেন। অবশ্যই যেমন পিছনে আমার আম গাছের মুকুল দেখতে পাচ্ছেন যে ফুটে গেছে, এই অবস্থাতে স্প্রে করা যাবে না। মুকুল মাত্র আসছে বা আসবে ভাব হচ্ছে, ওই সময় আপনারা পিজিআরটা স্প্রে করবেন এবং মুকুলগুলো যখন সেট হয়ে ছোট ছোট আপনার মসুর ডানার মতন সাইজ হয়ে যাবে ফলগুলো, সেটা লেবু বা আম যাই হোক না কেন, তখন আপনারা আরেকবার স্প্রে করবেন। এতে করে পরের বার যে স্প্রে করবেন গাছের যে ফলনগুলো রয়েছে সেগুলো ঝরে যাওয়ার প্রবণতাটা কমে যাবে। তবে আপনারা যদি আদার্স জিনিসগুলো ঠিক রাখেন, যেমন সানলাইট, যথেষ্ট পরিমাণ সানলাইট আপনাদের গাছকে দিতে হবে। এমন জায়গায় গাছকে রাখতে হবে যাতে যথেষ্ট পরিমাণে সানলাইট পায়, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ডিরেক্ট সানলাইট পায়, অন্য কোনো গাছের ছায়া যাতে তার উপরে না পড়ে। এগুলো যদি মেকশিওর করেন তাহলে পিজিআর হরমোন না দিলেও চলে। তারপরেও যদি আপনারা দিতে চান আপনারা পিজিআর হরমোনগুলো দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কোশ্চেন করেছেন টমেটো গাছ রিলেটেড। ভাই, আমি একদম ছোট চারা অবস্থায় একটা বড় ক্যারেটে 4টা বসিয়েছিলাম, সবগুলো আলহামদুলিল্লাহ টিকে গেছে, ভেবেছিলাম হবে না, কিন্তু এই একটা ছোট ক্যারেটে কি 4টা টমেটো গাছ রাখা ঠিক হবে কিনা এবং আমি এখন রিপোর্টিং করতে পারবো কিনা? খুবই সুন্দর কোশ্চেন। প্রথমত আমি আপনাদেরকে সবসময় বলি যে পাত্রের সাইজটা গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বেগুন গাছ, টমেটো গাছ। বড় সাইজের একটা ক্যারেটে বা 10 গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগ বা টবের মধ্যে একটি মাত্র গাছ রাখাটাই ভালো। কারণ এই বেগুন গাছ আর টমেটো গাছের শেকড় হলো চারিদিকে অনেক ছড়া এবং ছোট ছোট অনেক শেকড় থাকে, মানে মূল আম গাছ, জাম গাছের মতন মূল বড় বড় শিকড় না, ছোট ছোট অনেক শেকড় ছড়িয়ে থাকে। এবং গাছগুলো যখন বড় হয়, আপনি লাগাবেন ঠিক আছে, 4টা গাছ লাগিয়েছেন এবং ভালোও হবে, বড়ও হবে, কিন্তু গাছগুলো যখন বড় হবে তাদের পানির চাহিদা বাড়বে, খাবার এবং সারের চাহিদা বাড়বে, যেটা একটা ক্যারেটে আপনি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে 4টা গাছকে সাপোর্ট দিতে পারবেন না। এটা দেওয়াটা খুব টাফ। ফল যে ধরবে না তা না, ফুল যে হবে না তাও না, কিন্তু সংখ্যা খুবই কম হবে। তার চাইতে আপনি যদি 4টা বা অ্যাটলিস্ট 2টা করে যদি লাগাতেন, আপনার ফলনের পরিমাণ অনেক বাড়তো, আপনার ঝামেলাও কম হতো, খুব ফ্রিকোয়েন্টলি পানি দেওয়ার প্রয়োজন পড়তো না। আর বেগুন গাছ আর টমেটো গাছের ক্ষেত্রে রিপোর্টিং, গাছ যখন বড় হয়ে যায়, ফ্লাওয়ারিং স্টেজ যখন হয়ে যায়, মানে ফুল ধরবে এই অবস্থায় গাছ রিপোর্টিং করা যায় না। এগুলো রিপোর্টিং করা খুবই কঠিন, বিশেষ করে ক্যারেট থেকে তো ওঠানো খুবই কঠিন। যদি এটা কোনো পলিব্যাগের মধ্যে থাকতো তাহলে আপনি ইজিলি পলিব্যাগটা কেটে আপনি রিপোর্টিং করতে পারতেন, কিন্তু এই অবস্থাতে আপনি যদি এখন গাছটা তোলেন, গাছটা আসলে সার্ভাইভ করবে না, মরে যাবে। সো রিপোর্টিং দরকার নেই, যা লাগিয়েছেন আলহামদুলিল্লাহ থাকুক। বাট পরবর্তী সময় বেগুন গাছ এবং টমেটো গাছের ক্ষেত্রে, মানে বড় সাইজের ক্যারেট হোক বা মিডিয়াম সাইজের পাত্র হোক, 1টা বা 2টার বেশি গাছ আপনি রাখবেন না। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আচ্ছা, লেবু গাছের পার্টটাতে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, মানে স্ত্রী ফুল অনেক আসা সত্ত্বেও আপনার সবগুলো স্ত্রী ফুলই যে
পরাগায়ন হবে এবং সেখান থেকে ফলে পরিণত হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে স্ত্রী ফুল বেশি আসলেই যে খুব ভালো রেজাল্ট পাবেন, বিষয়টা তা না। আরেকটা কাজ আপনারা করতে পারেন, যদি ভালো রেজাল্ট পেতে চান স্ত্রী ফুলের পাশাপাশি রঙিন ফুলের কিছু চারা আপনার ওই লেবু গাছ বা আম গাছের আশেপাশে রেখে দিন। এতে করে মৌমাছি বা উপকারী যে পোকাগুলো রয়েছে যেগুলো পরাগায়নে হেল্প করে সেগুলোকে আকৃষ্ট করবে এবং আপনার স্ত্রী ফুল থেকে ফলের পরিমাণের যে রেশিওটা সেটাও বেড়ে যাবে। আমি আমার লেবু গাছ এবং আম গাছের চারদিকে এরকম ছোট ছোট কিছু ফুলের গাছ, যেহেতু এখন শীতের সময়, শীত এখনও চলে যায়নি, আপনি চাইলে এখনও কিছু রঙিন ফুলের গাছ নিয়ে এসে তবেই যে লাগাতে হবে তা না, ওই চারা ব্যাগ বা পলি ব্যাগের মধ্যে অবস্থাতেই আপনি রেখে দিন, ফ্লাওয়ারিং যাতে হয় এবং সেগুলো এই পোকাগুলোকে আকৃষ্ট করবে, যা আপনার মহিলা ফুল থেকে বা স্ত্রী ফুল থেকে ফলে পরিণত হওয়ার রেশিওটা অনেক বাড়িয়ে দিবে। এরপরে বেগুন গাছ নিয়ে একজন কমেন্ট করেছেন, দাদা বেগুন গাছ বাঁচে না, কি স্প্রে করলে গাছ দ্রুত বড় হবে এবং বাঁচবে? কোনো কিছু স্প্রে করে আসলে গাছ বাঁচানো বা বড় করাটা এটা আসলে খুবই কষ্টসাধ্য, কারণ শুধু স্প্রেতেই আসলে গাছ বড় হওয়া বা বাঁচে না। আপনাকে প্রপার সানলাইট মেনটেন করতে হবে, পানির ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। বিশেষ করে বেগুন গাছ আর টমেটো গাছ প্রচুর পানি লাগে, কিন্তু পানি যদি মাটিতে জলাবদ্ধতা তৈরি করে তাহলে কিন্তু এই গাছগুলো বাঁচবে না। আপনি যত যাই স্প্রে করুন না কেন, যেই মাটিতে আপনি লাগাচ্ছেন মাটিটা ওয়েল ড্রেনেজ হতে হবে, তার সাথে কিছুটা বালু মিক্স করুন, কোকোপিট মিক্স করুন, তাহলে মাটিটা একটু লুজ থাকবে, মাটিতে যথেষ্ট পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট বাড়বে, কিন্তু পানিটাকে রিলিজ করে দেওয়ার ক্ষমতাও মাটির বেড়ে যাবে। এতে করে গাছ বাড়বে এবং নষ্ট হবে না, কারণ জলবদ্ধতা কিন্তু এই বেগুন গাছ আর টমেটো গাছের জন্য খুবই ক্ষতিকর। শুধু এই গাছই না, সব গাছের জন্যই জলাবদ্ধতাটা একটি ক্ষতির বিষয়। প্লাস সানলাইট অনেক পরিমাণে রাখতে হবে, সার অনেক বেশি দেওয়া যাবে না। মানে আমরা অনেক সময় যেটা হয়, আমরা যেহেতু শখের ছাদ বাগান করি, আমাদের গাছে সার দিতে, পানি দিতে খুব ভালো লাগে, যে একটু মন চাই একটু পানি দিয়ে দিই, একটু সার দিয়ে দিই, বাট মন চাইলেই আসলে নিজেদেরকে এই কাজ করা থেকে বিরত রাখতে হবে, এটা করা যাবে না। মানুষ যেমন অতিরিক্ত খেলে বিভিন্ন রোগবালাই হয়, ডায়াবেটিক্স হয়, প্রেশার হয়, গাছেরও কিন্তু সেম। অতিরিক্ত খাবার দিলে গাছ স্ট্রেস আউট হয়ে যায়, গাছের রোগবালাইয়ের পরিমাণ বাড়ে। তাই পরিমিত খাবার দিন, অর্গানিক ফার্টিলাইজার দিন, গাছ ইনশাল্লাহ বাঁচবে, কোনো কিছু স্প্রে করার প্রয়োজন নেই। আর যদি স্প্রে করতেই চান, একটা জিনিস আমি গাছ বাঁচানোর জন্য স্প্রে করার সাজেশন দিতে পারি, রোগবালাইয়ের বিষয় না, সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট। এইটা 1 চা চামচ 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দিতে পারেন। গাছের রোগবালাইয়ের প্রতিরোধের যে ক্ষমতাটা সেটাও বাড়ে, প্লাস গাছ সার্ভাইভ হয়ে যাওয়ার পসিবিলিটিটাও বাড়ে। কিন্তু রোগবালাইয়ের ক্ষেত্রে কিন্তু এটি না, রোগবালাই হলে তো তার ট্রিটমেন্ট আপনি আলাদা করে করবেনই। এই কাজগুলো যদি করেন, আশা করি আপনার গাছও বাড়বে, গাছ দেখতেও সুন্দর হবে, ফলও ভালো আসবে এবং মারাও যাবে না। আর পাত্রের ক্ষেত্রেও একই বিষয়, অনেক বড় ছাদ বাগানের ক্ষেত্রে, মূলত মাটির ক্ষেত্রে না, অনেক বড় পাত্রের মধ্যে আপনি গাছ লাগাবেন না। এতে করে হয় কি, মাটিটা অনেক লং টাইম ভেজা থাকে, একটা গাছ অত মাটি থেকে পানি নিয়ে, খাবারগুলো নিয়ে পোষাতে পারে না। তো যদি অনেক বড় পাত্র হয় তাহলে 2-3টা গাছ একসাথে দিন, আর ছোট পাত্র ক্ষেত্রে একটা গাছ বসান। আবার অনেক ছোট পাত্র ক্ষেত্রে মাল্টিপল গাছ বসাবেন না, এতে করে আপনার গাছগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, আখ গাছে কি শীতকালে পানি দিতে হয় কিনা বা কেমন দিতে হয়। আখ গাছ নিয়ে যদিও আমি কখনো ডিরেক্ট কোনো ভিডিও করিনি, কিন্তু অনেক সময় আমার ভিডিওতে আপনারা আখ গাছ দেখেন। এই যে এখানে আখ গাছ রয়েছে, এখান থেকে অনেকগুলো আমি রিসেন্টলি তুলে নিয়েছি, নতুন কিছু গাছ হচ্ছে এবং আখ গাছ কয়েকটা বড় বড় আছে। তো আখ গাছের ক্ষেত্রে শীতকালে পানির প্রয়োজনীয়তা আছে, একদম ড্রাই করার প্রয়োজন নেই, কিন্তু অনেক বেশি পানি দেবেন না। ধরুন এরকম একটা সাইজে 1 মগ পরিমাণ বা 2 লিটার পরিমাণে পানি আপনি ডেইলি দিয়ে দিবেন। পানি ডেইলি দিতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। আখ গাছের ক্ষেত্রে মাটি শুকিয়ে ফেলুন, তারপরে আবার পানি দিন, এরকম কোনো নিয়মকানুন নেই। একটা কনস্ট্যান্ট ময়েশ্চারাইজার ভাবটা আপনি আখ গাছের মধ্যে রেখে যদি দেন তাহলেই এনাফ। শীতকাল, গরমকাল সব সিজনের জন্যই একই সাজেশন। আখ গাছ নিয়ে যদি আপনার ইন্টারেস্টেড হন, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমি আখ গাছ নিয়ে কীভাবে আপনার ছাদ বাগানে খুব ইজিলি, খুব অল্প কষ্ট করে, অল্প পরিচর্যার মাধ্যমে আখ গাছ করতে পারেন, সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করব। এবং দেখতে পাচ্ছেন আমার আখগুলার যেই লেন্থ, সেগুলো কিন্তু বেশ ভালো। সো অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য, আশা করি আমার অ্যান্সারটি আপনাদের উপকারে আসবে। আচ্ছা, একজন গাছ রিলেটেড না, ডিফারেন্ট একটি কমেন্ট করেছেন যে সাবটাইটেলের জন্য ভিডিও দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার যেই ভিডিও রয়েছে সেখানে সাবটাইটেল আমি দিয়েছিলাম, আগের ভিডিওগুলোতে আমি সাবটাইটেল দিতাম, কারণ ইউটিউব এআই নিজে থেকে সাবটাইটেল দিত না, বাংলা
ভিডিওগুলো বিশেষ করে এ কারণে দিতাম, কিন্তু রিসেন্টলি আমি কোনো ভিডিওতে সাবটাইটেল দিচ্ছি না। আপনারা যদি চান অটো জেনারেটর সাবটাইটেল ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন। সো অনেক দুঃখিত, আসলে ওই ভিডিওগুলো তো এখন ঠিক করা পসিবল না, যেহেতু আমি আপলোড করে ফেলেছি। একটু হয়তো কষ্ট হবে আপনাদের ভিডিওগুলো দেখার জন্য, বাট স্টিল অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। যদিও কনটেক্সটের বাইরে, তারপরে বিষয়টা আমি মেনশন করলাম। আমি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আম গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে একজন কমেন্ট করেছেন, বোরন, পটাশ ও এপসাম সল্ট একসাথে স্প্রে করা যাবে কিনা, লিটারে কতটুকু? ওকে, লিটারে কতটুকু এটা অ্যান্সারটা আগে দিয়ে দিই। বোরনের ক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ 2 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন। এপসাম সল্টের ক্ষেত্রে 1 লিটার পানিতে 1 চা চামচ পরিমাণ এপসাম সল্ট মিশিয়ে গাছে স্প্রে করবেন। আর এসওপি ফার্টিলাইজারের ক্ষেত্রে সেম বোরনের মতন 2 লিটার পানিতে 1 চা চামচ পরিমাণ মিশিয়ে গাছে স্প্রে করবেন, যেটা হলো পটাশ হোক বা লাল এমওপি, যেটা লাল পটাশ, বা এসওপি সাদা পটাশ, যাই হোক না কেন। এবার কথা হলো তিনটা একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে কিনা। নর্মালি আমি পার্সোনালি এটা ফলো করি না। বিভিন্ন সার, কীটনাশক, ছত্রাকনাশক একসাথে মিশিয়ে আমি স্প্রে করি না, কারণ অনেক সময় দেখা যায় এগুলো ইন্টারনালি একটার সাথে কেমিক্যাল রিয়াকশন করে এবং যেটা গাছের জন্য উপকারী না হয়ে উল্টা ক্ষতির কারণ হয়ে যায়। তাই আমি নর্মালি যেটা করি, মিনিমাম একটা স্প্রে একবারই স্প্রে করা ট্রাই করি, তার সাথে কোনো কিছু মিক্স করি না, এবং একটা স্প্রে থেকে আরেকটা স্প্রের ডিস্টেন্স মিনিমাম 2 দিন রাখার ট্রাই করি। এতে করে গাছ যথেষ্ট পরিমাণ ওখান থেকে উপকারী জিনিসগুলো নিতে পারবে, এবং অন্য কেমিক্যাল আইটেমটা ওখানে যাওয়ার পরে, যেগুলো সবগুলোই কেমিক্যালাইজড আইটেম, অর্গানিক আইটেম না, সো এই ক্ষেত্রে ট্রাই করবেন একসাথে না মিশিয়ে ইউজ করার জন্য। অনেকেই করে, উপকার হয় বা ক্ষতি হলে সেটা হয়তো বোঝে না যে পার্টিকুলার এটার কারণে হয়েছে কিনা, বাট আমি সাজেস্ট করবো হাতে যদি সময় থাকে, সুযোগ থাকে, একটা আইটেম করে গাছে স্প্রে করুন। শুধু আম গাছের ক্ষেত্রে না, যে কোনো গাছের ক্ষেত্রেই আপনারা এইটা ফলো করবেন। কীটনাশক, ছত্রাকনাশক একসাথে মিশে স্প্রে করার দরকার নেই। একটি স্প্রে করুন, 2 দিন গ্যাপ দিয়ে দেন আরেকটি স্প্রে করুন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। ছাদ বাগানে কলা গাছ করার রিলেটেড একটি ভিডিও করেছিলাম এবং সেখানে একজন কোশ্চেন করেছেন, গোবর সার দিতে পারবো কিনা। অবশ্যই যে কোনো গাছে, শুধু কলা গাছ না, যে কোনো গাছেই আপনারা গোবর সার ব্যবহার করতে পারবেন, কিন্তু গোবর সারের কিছু যেমন উপকারিতা রয়েছে, অপকারিতাও রয়েছে। গোবর সারে বিশেষ করে গোবর সার এবং কিচেন কম্পোস্ট, যেগুলো আমরা সবজির কাটাকুটা থেকে তৈরি করি, এগুলাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। গাছ যখন গ্রোয়িংয়ের সিজনে থাকে, মানে গাছের পাতা হবে, ডাল হবে, নতুন পাতা আসছে বা ছোট গাছ, এগুলোর জন্য নাইট্রোজেন খুবই উপকারী। কিন্তু যেই গাছে ফল ধরেছে বা ফল ধরবে, এগুলোর জন্য কিন্তু নাইট্রোজেন আবার উপকারী না, কারণ নাইট্রোজেন গাছকে গ্রো করতে হেল্প করে, ফল নিয়ে আসতে, ফলের কোয়ালিটি ভালো করতে কিন্তু খুব একটা হেল্প করে না। বরঞ্চ নাইট্রোজেন যদি বেশি হয়, আপনার গাছে কিন্তু ফলের পরিমাণও কমে যাবে, শ্রী ফুলের পরিমাণ কমে যাবে, গাছের নতুন পাতা হবে, ফ্লাওয়ার আসবে না। সো গোবর সারটা ফ্লাওয়ারিং স্টেজে বা গাছে অলরেডি ফল চলে এসেছে এরকম গাছে কম পরিমাণে ব্যবহার করবেন। অবশ্যই ব্যবহার করতে পারবেন, বাট কম পরিমাণে, যাতে নাইট্রোজেন গাছে কম যায়। এর পাশাপাশি নাইট্রোজেন ছাড়া ফসফরাস, পটাশিয়াম এই ধরনের ফার্টিলাইজার আছে, এই ধরনের কোনো সার, জৈব বা রাসায়নিক সার আপনারা গাছে ব্যবহার করুন। তবে যে কোনো গাছেই আপনারা গোবর ব্যবহার করতে পারবেন। আর বর্ষাকালে অনেকেই গোবর সার ব্যবহার করতে না করে, এটার একটা রিজন হলো যে সেখানে কেঁচো হয়, পোকা হয়। তো বর্ষাকালে কেঁচো হলে এটা আসলে অনেকেই বলে যে গাছের জন্য ক্ষতিকারী, কিন্তু আমি বলি যে এটা গাছের জন্য উপকারী। কেঁচোকে বলা হয় প্রাকৃতিক নাঙল, মানে মাটিটাকে লুজ রাখতে, মাটির ভেতরে এয়ার গ্যাপ তৈরি করতে, মাটির যে জৈব উপাদানগুলো রয়েছে সেগুলোকে ডিকম্পোজ করতে কেঁচো কিন্তু অনেক হেল্প করে। সো বর্ষাকালে যে আপনারা গোবর সার দিতে পারবেন না তা কিন্তু না, অবশ্যই দিতে পারবেন, এবং কেঁচো হলে আপনারা সেই কেঁচোগুলো মারারও দরকার নেই, কেঁচো আপনার গাছের জন্য উপকারী। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর আজকের ফাইনাল একটা কমেন্ট এই ভিডিওর জন্য, হিউমিক সার আর সিউইড এক্সট্রাক্ট কি একই জিনিস? নতুন শুনলাম। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য, এবং অনেক ধন্যবাদ আপনি এই পয়েন্টটাকে পয়েন্ট আউট করেছেন। আপনি ঠিকই ধরেছেন, হিউমিক সার আর সিউইড এক্সট্রাক্ট আসলে এক জিনিস না। আমি আপনাদেরকে কি বলি বিভিন্ন ভিডিওতে, যে অনুখাদ্যের প্রাকৃতিক যোগান হিসেবে আপনারা হিউমিক সার বা সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করুন, এবং আমি ভিডিওতে যেটি দেখাই মূলত সেটি হিউমিক সার থাকে। এখন দুইটার মধ্যে আসলে মিল কি? দুইটার মধ্যে প্রধান মিল হলো দুইটাই অর্গানিক ম্যাটেরিয়ালস। একটা সমুদ্রের অ্যালগি থেকে তৈরি করা হয়, সমুদ্রে যে গাছপালাগুলো থাকে, আরেকটা হলো ন্যাচারালি যে কোনো কিছু ডিকম্পোস্ট করে হিউমিকটা পাওয়া যায়। দুটিতেই প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে। তবে স্পেসিফিকলি অনুখাদ্য স্পেসিফিক যদি বলেন তাহলে সিউইড এক্সট্রাক্ট, কিন্তু হিউমিক অ্যাসিডেও কিন্তু বা হিউমিক সারেও কিন্তু হিউমিক অ্যাসিড থাকে এবং কিছু অনুখাদ্য থাকে, যেটা সিউইড এক্সট্রাক্টের থেকে পরিমাণে কম। এটা হলো গিয়ে মূল মিল। এখন
যদি কেউ শুধুমাত্র, এখন এই দুইটা আসলে কি করে, হিউমিক অ্যাসিডটা যেটা করে, হিউমিক অ্যাসিডে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, মাটিতে দেওয়ার পরে আপনার মাটিতে বিদ্যমান যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভেট করে গাছ সেগুলোকে নিতে পারে। পাশাপাশি কিছু অনুখাদ্য নিজের মধ্যেও থাকে পরিমাণে অল্প, সেটিও গাছ নিতে পারে। প্লাস গাছের যে মাটি রয়েছে, মাটির কন্ডিশনার হিসেবে হিউমিক সারটা কাজ করে, এই এনজাইমগুলো কাজ করে। আর সিউইড এক্সট্রাক্টটা কি, ওইটা মূলত অনুখাদ্য স্পেসিফিক করেই তৈরি করা হয়, খুব বেশি এনজাইম ওখানে থাকে না, মূলত অনুখাদ্যটাই ওর মধ্যে থাকে। সো আপনার আসলে প্রয়োজনটা কি, কোনটা আপনার কাছে অ্যাভেলেবেল? সিউইড এক্সট্রাক্ট কিন্তু সলিড আকারেও পাওয়া যায়, আবার লিকুইড আকারেও পাওয়া যায়, দুইটাই অনেক এক্সপেন্সিভ। মানে ছোট 100 ml বা 200 ml এর একটা সিউইড এক্সট্রাক্টের দাম 400-500 টাকাও হতে পারে। আর হিউমিক সার যেটা, সেখানেও যেহেতু কিছু পরিমাণে অনুখাদ্য রয়েছে এবং তুলনামূলক 1 কেজি হিউমিক সার 200-250 টাকাতে আপনি ইজিলি পেয়ে যাবেন, মূলত সলিড আকারের হয়। আপনার কাছে কোনটা অ্যাভেলেবল, কোনটা আছে, কোনটা আপনি পাচ্ছেন, তার উপরে বেস করে আপনি গাছে দিন। তবে অবশ্যই অনেক ধন্যবাদ মেনশন করার জন্য, দুইটা আসলে একই জিনিস না, দুইটা টোটালি ভিন্ন জিনিস। অনেক ধন্যবাদ আপনাদের কমেন্টের জন্য, আপনাদের কমেন্টের কারণে আসলে অনেক জিনিসই আমি আমার ভিডিওতে কভার করতে পারি না, সুযোগের অভাবে ভিডিও বড় হয়ে যায়। আপনারা যখন কমেন্ট করেন জিনিসগুলো আমার মাথায় হিট করে, এবং এই অ্যান্সারগুলোর মাধ্যমে আরও আদার্স মানুষ যারা আমার ভিডিও দেখেন তারাও উপকৃত হন। সো সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। যারা ভিডিও নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেলটি ঘুরে আসবেন, আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে, কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর চ্যানেলটি যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।